This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ যে খবরে আমরা নজর রাখবো, বাংলাদেশের খবরের দিকে নজর রাখবো। বাংলাদেশে কি হচ্ছে বলুন তো? বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ করেছে এবং তার অন্যতম নেতা সার্জিস আলম। তিনি ঠিক কি মন্তব্য করেছেন? তিনি ফেসবুকে মন্তব্য করেছেন ইউনূসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে আগামী 5 বছরের জন্য তিনি দেখতে চান। আর তার সেই মন্তব্যের পরই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কি চাইছে এনসিপি? সবটা নিয়ে আমরা কথা বলবো আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে। ঋতব্রতদা, বাংলাদেশে কি হচ্ছে বলুন তো? একদিকে আমরা দেখছি এনসিপির সঙ্গে যখন সেনা প্রধানের বৈঠক এবং সেই বৈঠকের পর সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ দুরকম মন্তব্য, ইউনূসের চীন সফর, আবার ইউনূসকে 5 বছরের জন্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছে প্রকাশ সার্জিস আলমের। ঋতব্রতদা, দেখো জুলেখা, সার্জিস আলমের এই পোস্টের এবং এর বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু স্বর ক্রমশ চড়া হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে একটি গান আমরা সবাই জানি যে বিএনপির সমর্থক এক গায়িকার গান, সেই সময় তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। গানটি ছিল দেশটা তোমার বাপের নাকি। আজকে সার্জিস আলমকেও শুনতে হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেশটা তোমার বাপের নাকি। সুতরাং বাংলাদেশ থেকেই কিন্তু কোথাও যেন একটা প্রতিবাদের স্বর ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে। আসলে অনেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে অনেকে মনে করেছিলেন যে স্বৈরতন্ত্রের পতন হলো এবং একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হবে, ক্রমশ সেই পরিবেশ মার খাচ্ছে। এটা বাংলাদেশের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। সেনা প্রধান থেকে শুরু করে সরকারের যারা বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী তারা অনুভব করতে শুরু করেছে। এবং সার্জিস আলমের এই পোস্টের পেছনে অন্তরালে এটি কিন্তু কোনো একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক হচ্ছে বলে অনেকে মনে করছেন। তার কারণ এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র দল তারা এখনো পর্যন্ত তাদের রাজনৈতিক দল পূর্ণাঙ্গভাবে প্রকাশ পায়নি। একদিকে বিএনপি, অন্যদিকে জামাতে তারা যথেষ্ট পরিপক্ক রাজনৈতিকভাবে, এবং বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলে অনেকে মনে করেন বিএনপি হাসতে হাসতে অনায়াসে ক্ষমতায় আসবে। এখন প্রশ্নটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়ে আসা হয়েছে। এটা তো কোনো মানুষের আদালতে এবং মানুষের ভোটের মাধ্যমে তো তিনি নির্বাচিত প্রতিনিধি নন। সুতরাং এই নির্বাচিত প্রতিনিধি নন বলে শুধুমাত্র চাপিয়ে দেওয়া বা উপদেষ্টা হিসেবে তিনি রয়েছেন এবং তার কীর্তিকলাপে সে দেশের বাংলাদেশের মানুষ খুব একটা ভালো মতো নিচ্ছেন তা নয়। আমরা ইতিমধ্যেই দেখেছি সামাজিক বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে যে স্বৈরতন্ত্রের পতন, শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ায় বাংলাদেশের কি লাভ হলো। এখন এই মুহূর্তে সার্জিস আলমরা জানেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মুখ হয়ে উঠেছেন, যাদের নিয়ে ইদানিংকালে প্রশ্ন উঠেছে, তারা জনপ্রিয়তার নিরিখে বিএনপি বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে টক্কর দিতে পারবেন না। তাদের হাতে দরকার রয়েছে সময়। এই সময় হচ্ছে তাদের দরকার সেই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জনজাগরণের মধ্য দিয়ে নিয়ে আসা। তার কারণ আমরা জানি অগস্ট মাসের পরপর যে আবেগ ছিল তাদের পেছনে, মানুষের যে আশা ভরসা ছিল, প্রত্যাশা ছিল, আজ কিন্তু সেই আশা ভরসা প্রত্যাশা ক্রমশ বাংলাদেশের মানুষের তাদের প্রতি ক্রমশ কমছে এবং জনগণের থেকে দূরে সরে যাচ্ছে। সুতরাং এই রকম সময় দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পারেন একমাত্র তাদের বাঁচাতে বা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে। তার কারণ তিনি থাকলে এদের 7 খুন মাপ। এরা যখন যা খুশি বলবে, প্রতিবেশী দেশ, এমনকি সেখানে যারা সনাতন ধর্মাবলম্বী সংখ্যালঘু যারা রয়েছেন তাদের প্রতিও বিদ্বেষমূলক তাদের বিভিন্ন মন্তব্য, এসব করা যাবে। কিন্তু এটা সবসময় জুলেখা মনে রাখতে হবে, বাংলাদেশে অসংখ্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন। রবীন্দ্রনাথ নজরুলের ভাবনায় উদ্বুদ্ধ বাংলাদেশে বেশি দিন এইরকম বিদ্বেষের বিষাক্ত নিঃশ্বাস ফেলা সম্ভব হবে না। সুতরাং এরা বুঝতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে
অনেকে বলছেন পাপেট হিসেবে, অর্থাৎ শুধুমাত্র কথা বলা কলের পুতুল হিসেবে তাকে সামনে রেখে তারা এখন রাজ করতে চাইছে। এবং এটা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা বলেও রাজনৈতিক মহল, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করছে। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে ঠিক কোন পথে এগোয় বাংলাদেশ সেদিকে। আপাতত ধন্যবাদ আপনাকে। আপনার কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে। এবং আমি একবার দর্শকদের জানাতে চাই, সার্জিস আলম তিনি ঠিক ফেসবুক পোস্টে কি লিখেছেন। তিনি লিখেছেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে। আর তার এই মন্তব্যের পরই নতুন করে জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। তাহলে এনসিপি কি চাইছে? কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ তারা বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে একটা বড় জল্পনার বিষয়। কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা একটা যেমন বিচারাধীন বিষয়। কারণ বিএনপি তারা জানিয়ে দিয়েছে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু এনসিপি চায় না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। এই মুহূর্তে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার শ্রীবাস্তব, সার্জিস আলম তিনি বলছেন যে তার একটা আকাঙ্ক্ষা মোহাম্মদ ইউনূস 5 বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকার হিসাবে তিনি নির্বাচিত হন। এতে লাভটা কার? এনসিপির লাভ, মোহাম্মদ ইউনূসের লাভ, নাকি বাংলাদেশের লাভ, নাকি কারোরই লাভ নয়? বাহ, বহুত সুন্দর আপনি প্রশ্নটা করেছেন। কার লাভ? প্রফেসর ইউনূসকে নিয়ে এসে কার লাভ আছে, এটা আপনি খুব সুন্দর প্রশ্নটা করেছেন। নাম্বার 1। নাম্বার 2, এই খেলাটা তো এখন শুরু হলো, রাইট? প্রফেসর ইউনূস এই তো গতকাল রাত্রিতে চায়না থেকে এসছেন। উনি তো ওখানে অফিসিয়াল ভিজিট বলছেন, আমি অফিসিয়াল ভিজিটে ছিলাম। আপনি একটু ওনাদের জয়েন্ট প্রেস রিলিজ দেখুন, আর শেখ হাসিনা বাজেদের 11 জুলাই 2024 আপনি প্রেস রিলিজ দেখুন, আপনি বুঝতে পারবেন উনি এখানে চায়নাতে গিয়েছিলেন প্রফেসর ইউনূস একটা এনজিও ইনভিটেশনে। বেয়াও যেটা ইনস্টিটিউট আছে ওটা আপনার ডাভোস অফ আমেরিকা অফ এশিয়া বলা হয়, 28টা কান্ট্রি আছে। তিনি তো কোনো অফিসিয়াল ভিজিটে ছিলেন না, কিন্তু অফিসিয়াল বানালেন। তিনি সবাইকে, বাংলাদেশের মানুষকে মূর্খ বানালেন যে আমাকে চায়না ডেকেছে, আমি সি জিনপিং এর সঙ্গে আছি। আরে বাবা, তুমি আপনার একটা নোবেল লরিয়েট আছো, তো নোবেল লরিয়েট যদি কান্ট্রিতে যায় তাহলে আপনাকে ডাকবে। উনি বুঝতে পেরেছেন, ক্রমশ উনি বুঝতে পেরেছেন বিশ্বে ওনার উপরে অনেকগুলো চাপ আছে। যারা বিশ্বে যারা ডেমোক্রেটিক লাভিং কান্ট্রি, যারা ডেমোক্রেটিক কান্ট্রি আছে, ওরা এখন চাইছে যে বাংলাদেশে দ্রুত একটা ইলেকশনটা হোক। আর ওর জন্য ওরা অনেক জবরদস্ত প্রেশার ডালছে। এটা আপনার ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা আমেরিকা হোক বা ইংল্যান্ড হোক, যে কোনো কান্ট্রি যেখানে আছে। নাম্বার 1। নাম্বার 2, এই সাজিশের কথাটা আছে, আপনি যদি এখন বলেন এই মার্চ মাসেই তো, আজকে তো লাস্ট দিন আছে, আপনি দেখবেন কি 22 তারিখে একটা সংঘাত হয়েছে। ওর মধ্যে আর্মি একটা গুড ইমেজ, এটা বাংলাদেশ আর্মির একটা গুড ইমেজটা নষ্ট করলো। এই যে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট করলো, তার আগেনস্টে একটা সাজেস্ট করলো, একটা তৃতীয় পোস্ট বেরোলো এক স্যান্ডেলে যে তোমরা এসব করছো কি, ওপেনলি করছো কি। ওরা উনি জিজ্ঞেস করতে গেছিলেন যে আপনি কাকে ফেব্রুয়ারি মাসে যে আপনি একটা বক্তৃতা দিলেন কার জন্য, ওরা আর্মি চিফকে কথা বলছে। এই যে আপনি যে বলছেন এই যে এজিটেটর্স গুলো একটা নতুন একটা কি দল বানিয়েছে নাগরিক ফাগরিক নাম নিয়ে, ওদের মধ্যে তো নিজে ফাড় হয়ে গেছে ওরা। আপনি যদি একটা ভিডিওটা ভালো করে দেখেন, প্রত্যেকটা ভিডিওতে অনেকগুলো এই যে যারা এজিটেটর্স আছে, যার মধ্যে নাহিদ মাঝখানে আছে, ওর আশেপাশে দাঁড়াবার জন্য জায়গাই নেই। তো হাসনাত কোন জায়গা থেকে কাকে পেছনে ঠেলছে, কেউ বাই দিকে ঠেলা যাচ্ছে, কেউ দায় দিকে ঠেলা যাচ্ছে। এদের মধ্যে একটা মনে আছে যে আমরা যে একটা নতুন ফেস্টি অ্যাটেনশন পেয়েছি, এই যে মিডিয়া অ্যাটেনশন আমরা পেয়েছি, যার মধ্যে মিডিয়া ক্যামেরা আছে, আমার উপরে ফোকাস হোক। তো এদের একটা ক্ষুদ্র মাইন্ডসেট, ওই মাইন্ডসেট নিয়ে এরা রাজনীতি করছে। নাম্বার 3, আপনি তো বলতেই পারেন কি আপনি অন বিহাফ অফ এটা ডক্টর ইউনূস বলছেন না নিজের পার্সোনাল ক্যাপাসিটিতে আপনি বলছেন? আপনার তো কোনো পার্সোনাল ক্যাপাসিটি নেই, আপনি একটা পলিটিক্যাল পার্টিতে একটা নতুন নাম কি বানিয়েছেন কিছু, তাহলে আপনি কি ডক্টর ইউনূসের কনফারেন্স নিয়েছেন? যদি নিয়ে থাকেন তাহলে ডক্টর ইউনূসকে রিজাইন করতে হবে। যদি রিজাইন করতে হবে, যেরকম দুজন উপদেষ্টা রিজাইন করলো, তার মানে কি হলো, এই ডক্টর ইউনূস জানেন কি ওনার বেশি দিন নয়। এটা ভালো যে এদের কথা শুনে আমি বলবো কি আমি ইলেকশন করবো, ইলেকশনের জন্য একটা মুখ দরকার, তাই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। কিন্তু উনি বেরিয়ে গেলে কি হবে, এই গুটে দেখুন কতগুলো ট্রিগারিং এফেক্ট আমরা বলি, এটা রিপল এফেক্ট বলি আমরা। এত সহজ নয় যে উনি বলে দিচ্ছেন উনি আমার প্রধানমন্ত্রী হতে চলেছেন বা উনি আমাদের মুখ হবেন। যদি উনি সত্যিকারে এটা যদি সিরিয়াস হন, তাহলে লেট প্রফেসর ইউনূস রিজাইন and join the Nagrike and let be his face and contest the election. আর ওই ইলেকশনটা করাবে কে? ওই কারেকশনটা করাবে একটা নতুন, তো আর ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে না। তার মানে ওটা দুটোই অপশন রয়ে গেল। একটা যে আপনার প্রেসিডেন্ট অফ বাংলাদেশ যিনি ইলেকটেড প্রেসিডেন্ট আছেন,
উনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দেবেন অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, রাইট? আর ওনার সুপারভিশনে একটা আর এই যে ইলেকশন কমিশন আছে, একটা ইলেকটোরাল রোল আছে, ওইটা নিয়ে ইলেকশন হবে। দ্যাট ইজ দ্য স্ট্রংগেস্ট পসিবিলিটি। নাম্বার 2, যদি ইনি না করেন, যদি প্রেসিডেন্ট এমার্জেন্সি না করেন, তার মানে হলো কি আমাদের আর্মি চিফ যিনি প্রোঅ্যাক্টিভ আছেন রাইট ফ্রম 4th of August 2024 থেকে, উনি হয়তো বলবেন যে ঠিক আছে এটা আমি করবো, আই এম ডিক্লেয়ারিং দ্য চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন বিকজ ইন্টারিম গভর্নমেন্ট নেই, প্রেসিডেন্ট এটা করতে পারেন না, তো আই এম এ চিফ মার্শাল, আই হ্যাভ দ্য ডক্ট্রিন অফ নেসেসিটি, আজকে আমার দেশের জন্য এটা দরকার ছিল, তাই জন্য আমি করছি। এই দুটো জিনিসের মধ্যে বাংলাদেশের এখন জিনিসটা ঘুরছে। আর এইটাই আপনার সার্জিস একটা ডিপার গেম যেটা খেলা হচ্ছে, ওর দিকে উনি দেখাচ্ছেন। ধাপে ধাপে মানুষ বুঝতে পেরেছে। আজকে দেখুন, আজকে দিনে 30 তারিখে ম্যাক্সিমাম লোক ঢাকা ছেড়ে চলে গেছে, ম্যাক্সিমাম। এরকম আগে কোনোদিন হয়নি, রাইট? কেন চলে যায়? ওরা জানে কি আমার শিল্প বন্ধ, আমাদের ফ্যাক্টরি বন্ধ, আমরা মাইনে পাইনি, আমরা বোনাস পাইনি। ওরা জানে যে প্রোটেস্ট করলে কোনো লাভ নেই। কেন যে $23 মিলিয়ন 268 করোড় থেকে বেশি টাকা নিয়ে এরা নেগেটিভ বিল্ড আপ করেছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে সরাবার জন্য, রাইট? একটা কনস্টিটিউশনাল ইলেক্টেড গভর্নমেন্টকে সরাবার জন্য এরা পয়সা নিয়েছে। তারপরে সন্ত্রাস চালিয়েছে, পাড়ার আপনার পাড়া এরা খালি করে দিয়েছে, পাড়া দখল করেছে বিএনপি, এন্ড ওর সঙ্গে ছিল জামাত ইসলাম এন্ড হিফাজ ইসলাম পেছনে। ওরা একটা ব্যান্ড অর্গানাইজেশন ছিল, হঠাৎ ওনার উপর থেকে ব্যান সরিয়েছে। ওরা জানে যে এবার করলে ওই অপারেশন সার্চলাইট এন্ড ডেভিড হান্ট, এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। আজকে দিনে ডেভিল হান্টের কথা বলছেন না কেন? যে এত লোক আন্ডার ট্রায়াল, কেন একজনও মানুষ বাংলাদেশি মানুষ কেন থাকবেন? এটা গ্রস হিউম্যান রাইট ভায়োলেশন, রাইট? তো এটা অনেকগুলো পয়েন্ট আছে, এত সহজ নয়। এই যে সার্জিস বলে, সার্জিসকে ওনা তো ইলেক্টেড গভর্নমেন্ট, উনি তো ঢাকার বাইরে কেউ চেনে না, উনি তো হেলিকপ্টারে ঘুরতেন। যখন মিডিয়া প্রজেক্ট করলো তাহলে হেলিকপ্টার থেকে ভেঙে উনি একটা রিক্সা দেখাবার জন্য ঘুরছেন। ওনার পয়সা কত আছে, ওনার গাড়ি কত আছে, ওনাকে তো বলা হলো আপনি এত দামি গাড়ি কোথায় পেয়েছো। তো এটা অল খেলা শুরু হয়েছে, এই খেলাটা ধাপে ধাপে এটা মুখস্থ খুলবে। ঠিক কোন পর্যায়ে যায় এই খেলা অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে আমরা কথা বলছিলাম। এবং আপনাদের অবশ্যই একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, গত সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র নেতাদের একাংশ আওয়ামী লীগের দালালি করার অভিযোগ তোলার পরই নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল। প্রাক্তন ছাত্র নেতা তথা এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ একেবারে সরাসরি 32 নম্বর ধানমন্ডির মতো ঢাকার সেনানিবাস গুড়িয়ে দেওয়ার হুমকির ফলে তৈরি হয়েছিল উত্তেজনা। ফলে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে কিছুটা হলেও সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, সার্জিস আলম তার একটা আকাঙ্ক্ষা যে নির্বাচিত সরকারের 5 বছরে প্রধানমন্ত্রী হবে মোহাম্মদ ইউনূস। যদি তার আকাঙ্ক্ষা পূরণ হয়, ফিউচারে কি হবে আমরা জানি না। ভারতের লাভ হবে, বাংলাদেশের লাভ হবে, আখেরে কি কারোর লাভ হবে? হ্যাঁ, দেখুন, লাভ ক্ষতির ব্যাপারটা তো পরে। এখন প্রশ্ন হচ্ছে যে পার্টিটা তৈরি করা হয়েছে, আমাদের অনেকেই আশঙ্কা ছিল যে এটা যার উপদেষ্টা মন্ডলী তারাই মকলমে একটা পার্টি তৈরি করেছেন। এবং যখন কয়েকজন নেতার নাম প্রকাশ পেয়েছিল, 2-1 অ্যাডভাইসারি বোর্ড থেকে বেরিয়ে এসে সেই মিটিংয়ে জয়েন করেছেন। এখন তারা পরিষ্কার বলছে যখন যে ইউনূসকে তাদের পরবর্তী 5 বছরের প্রাইম মিনিস্টার, তার বোঝাই যাচ্ছে যে পার্টিটা ইউনূসই তৈরি করেছেন, উপদেষ্টা মন্ডলের নিয়ে একটা পার্টি। এর আগে যখন রাজার সরকার কিংস পার্টি বলে বলা হতো, জেনারেল জিয়া যখন ক্ষমতা দখল করলেন উনি নিজের পার্টি করলেন বিএনপি, এবং এরশাদ যখন পার্টি করলেন তখন জাতীয় পার্টি করলেন। এরাও তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসটা সেম কিংস পার্টি হিসেবে এসে হাজির হচ্ছে। এখন যদি নির্বাচন হয়, নির্বাচনে কি হবে আমরা তো জানি না। নির্বাচনে যদি এই পার্টি জিতে আসে, নিশ্চয়ই ভারত সরকার, বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, সে দেশের গণতন্ত্রের মাধ্যমে যারা নিতে আসবে তাদের সঙ্গে ভারত সরকার সম্পর্ক রাখবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যাদের এই পারফরমেন্স, এই গত 8 মাসে যারা দেখা গেছে যে চারিদিকে অরাজকতা করেছেন, বাংলাদেশে যারা সংখ্যালঘু মানুষ তাদের নিরাপত্তা একেবারেই নেই, বহু মানুষকে মেরে ফেলা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, চারিদিকে কর্মহীন অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটা যে আবার জিতে আসবেন, সেটা তো বাংলাদেশের মানুষ কি এতটাই বোকা যে এই লোকটাকে জিতিয়ে আনবে?
কিন্তু এরা নিশ্চয়ই চাইছে যে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি যেটা তৈরি করা হয়েছে, তারা চাইছে এরা ফিরে আসুক। অর্থাৎ এদের যে পলিটিক্যাল এজেন্ডা আছে, অর্থাৎ বাংলাদেশ থেকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা, সেদিকেই তারা এগিয়ে যেতে চাইছে এবং এরা বলতে পারছে কে প্রধানমন্ত্রী হবে। কেন নির্বাচন না হলে তো বোঝা যায় না কে জিতবে। এরা যখন মনে করছে যে এরকম একজন কেউ আসবে, তা বোঝা যাচ্ছে যে এদের সমর্থন করার জন্য কেউ রয়েছে, সেটা দেশের হোক বিদেশি হোক, সেটা কিন্তু গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। যে কথাটা মিস্টার সার্জিস আলম বলছেন, একজন বাচ্চা ছেলে, 27 বছরের ছেলে, তার রাজনৈতিক পরিপক্কতা নেই, তার এই ধরনের ব্যক্তিগত ইচ্ছে তিনি নিজের পরিবারের সম্পত্তি বিয়োগ করেছেন, পরিবারের মধ্যে বললে ভালো করছেন, এইগুলো একটা পাবলিক তখন স্টেটমেন্ট করছেন। সারা বিশ্ব জুড়ে মানুষ জেনে যাচ্ছে যে নতুন পার্টির কি ইচ্ছে অনিচ্ছে। হ্যাঁ, আরো একটা বিষয় খুব সংক্ষেপে একটু জানতে চাইছি, এই যে এনসিপি এবং মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকার তারা ক্ষমতায় রয়েছে, কোথাও গিয়ে সাধারণ মানুষ তো দিকভ্রষ্ট হচ্ছেন বাংলাদেশে, তারা কাকে সমর্থন করবেন, কাকে সাপোর্ট করবেন? এই একবার এনসিপির মধ্যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ দুরকম মন্তব্য, মোহাম্মদ ইউনূস একরকম কথা বলছেন, সবটা মিলে বাংলাদেশের মানুষজনের উপরে তো একটা ইম্প্যাক্ট পড়ছে। এখন ব্যাপারটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের লক্ষ্য তারা নিরপেক্ষভাবে কাজ করা। এটা ইন্টারিম কনসেপ্টটাই হচ্ছে যে বাংলাদেশে এখন নির্বাচন হতে পারছে না, তাই একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা কোনো পক্ষকে না সমর্থন করে একটা সুন্দর নির্বাচন করাবে, এটাই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের লক্ষ্য। সংবিধানে 30 দিনের মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে এরকম কথা বলা আছে। বা যাই হোক, সংবিধান বাংলাদেশে কেউ মানে না, আইন কারণ কেউ মানে না, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু এর মধ্যে থেকেও সেই একেবারে যখন সবকিছুই না মানার অবস্থায় চলছে, মানুষ তো কতগুলো মিনিমাম এক্সপেকটেশন মানুষের থাকে, যেখানে গণতন্ত্র রয়েছে সেখানে মানুষের একটা মিনিমাম এক্সপেকটেশন থাকে যে যারা ইন্টারিম গভর্নমেন্ট বা নিরপেক্ষভাবে কাজ করে কাজের কথা, তারা তাদের নিরপেক্ষতাটা হারিয়েছে। এখনই উচিত, আমার ধারণা এখনই উচিত ইউনূসের পদত্যাগ করা, অথবা ওনার সঙ্গে যে এনসিপির কোনো যোগাযোগ নেই সেটা বুঝিয়ে বলা। তা যদি উনি না করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের সর্বনাশ করবেন। এবং আমি এটা বলতে দ্বিধা নেই, বাংলাদেশ মানুষ এতকাল তাদের যে রাজনৈতিক যে পরিণত চিন্তা রয়েছে সেটা যারা যেভাবে বুঝিয়েছে, নিঃসন্দেহে ওরা কিন্তু এবারে নির্বাচন যদি হয় সেটা তারা বোঝাবেন। কেননা এখন অনেকটা চেষ্টা চলে আছে মৌলবাদীদের হাতে, অস্ত্র নিয়ে মানে বিভিন্ন রাজনৈতিক দলের এবং মৌলবাদী গোষ্ঠীর পথে হাজির হয়েছে। সাধারণ মানুষের রাজনৈতিক কাজকর্ম সম্পূর্ণ বন্ধ, এবং নির্বাচনে যদি এই পরিস্থিতিতে হয় মৌলবাদীরা তাদের পছন্দের লোককে জিতিয়ে আনবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে তখন আর গণতন্ত্রের কোনো জায়গা থাকে না, মানুষের পছন্দের জায়গাটা থাকে না। তবুও আমরা আশা করব যে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তারা একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তারা করে যাবেন। কিন্তু এখনো পরিস্থিতি যা পরিস্থিতি তা ঘটছে না। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, এবং বাংলাদেশের পরিস্থিতিটি কোন পর্যায়ে যায় অবশ্যই নজর থাকবে আমাদেরও সেদিকে।